ইসির বিরুদ্ধে একটি দলের পক্ষ নেওয়ার অভিযোগ এনসিপির। নির্বাচন কমিশন ভবনের সামনে আজ বিক্ষোভ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। নগর ভবনে আজও বিক্ষোভের ডাক ইশরাক সমর্থকদের। শপথ না পড়ানোর রিটের আদেশ সকালে। টানা বৃষ্টিতে সিলেটে নদ নদীর পানি বাড়ছে, আগাম বন্যার শঙ্কা। বরিশালে তেতুলিয়া নদী তীরে তীব্র ভাঙন। এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ। প্রথাগত পদ্ধতির উৎপাদনে আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হতে পারে বলে আশাবাদ জানায় দলটি। এ সময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি দলের এবং প্রার্থীর পক্ষ নিচ্ছে। আর জানাচ্ছেন রকিবুল রাহাত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বহালের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান প্রেক্ষাপটে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে দলটির নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। এমনকি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে ইসি জনগণের আস্থাভাজন হবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। বিএনপিকে আরও দায়িত্বশীল আচরণ এবং নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানায় এনসিপি। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত। প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানান দলের শীর্ষ নেতারা। বরং কিছু কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে বিরুদ্ধ অভিযোগ তুলছে বলেও দাবি তাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ফের বিক্ষোভ করবেন তার সমর্থকরা। দাবি মেনে না নেওয়া হলে শহরের সকল নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের কর্মচারীরা। এদিকে নগর ভবনে দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচিতে দিনভর বন্ধ ছিল নাগরিক সেবা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশও দেওয়া হবে বুধবার। সিউল আহমেদের প্রতিবেদন।
নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এদিনও তালাবদ্ধ ছিল পুরো নগর ভবন, সাথে দ্বিতীয় দিনের মতো ব্লকের। এতে গোলাপ শাহ মাজার থেকে নগর ভবনের রাস্তা ছিল বন্ধ। সকাল 11টার পর থেকেই একে একে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, শ্রমিক দল যুক্ত হতে থাকে বিক্ষোভকারীদের সাথে। দাবি অনতিবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা। এই সরকার কেন তালবাহানা করছে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মেয়র না ঘোষণা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ কাঁপাবো, জাহানের হবে দেখা যাবে। কোর্টের রায় আসছে, এখন আমাদের এই সুন্দর পরিবেশ করে আমাদের সুন্দর নগর ভবন গড়ার আমাদের লক্ষ্য। সেটা আমাদের বাধাগ্রস্ত করতেছে, তা আমরা রুখে দাঁড়াবো। দুপুরের পর বৃষ্টিতে থামেনি নগর ভবনের সামনের আন্দোলন। বৃষ্টির মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। আইনের সমস্ত অধ্যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করেই আদালত রায় দিয়েছে। যেই রায়ের আলোকে গেজেট হয়েছে, গেজেটের আলোকে শপথ করেই সেবার দায়িত্বে তিনি নিয়োজিত থাকবেন। এই রায়ের প্রতি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতিপয় উপদেষ্টার যে খামখেয়ালিপনা, যে বিড়ম্বনা, যে কালক্ষেপণ করছেন, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে। দাবি আদায় না হলে নগরের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আন্দোলন থেকে বুধবারের কর্মসূচি দেয়া হয়। জানানো হয় সিদ্ধান্ত না এলে কঠিন পদক্ষেপ নেবেন তারা। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। বকেয়া বেতন আদায়ের দাবিতে কাকরাইল মোড়ে আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার পর শ্রমিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সময় শ্রমিক নেতারা জানান, শ্রম মন্ত্রণালয়ে ঘোষিত বিজ্ঞপ্তিতে আগামী 7 কর্মদিবসের মধ্যে কারখানার সম্পদ বিক্রি করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে 30 তারিখ থেকে সারা দেশে ফের কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি তাদের। শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকরা 3 মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়ে এই কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি জমিয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে লং মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। 7 কর্মদিবসের মধ্যে সকল কর্মসূচি পরিশোধ করা হবে। আমরা এই সরকারের উপর আস্থা রেখে এই আজকের কর্মসূচি প্রত্যাহার করছি। আগামী 29 তারিখের ভিতরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা দীর্ঘ আন্দোলনের ভিতর দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই। একই সাথে এই কথাটা বলতে চাই, কোনো কারণেই এই 29 তারিখ পার হওয়া যাবে না। টানা বৃষ্টিতে সিলেটে বেড়েছে নদ নদীর পানি। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। এ নিয়ে আরও জানাতে সুরমা নদীর কিন ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে জানাবেন। একই সঙ্গে বন্যা ও ঢলের শঙ্কা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে?
মুক্তি, আমি রয়েছি সিলেটের সুরমা নদীর লাগোয়া কেনব্রিজ এলাকায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই সুরমা নদী কিন্তু সিলেটে মাঝে মধ্যে দুঃখের নাম হয়ে দাঁড়ায় এবং এই সুরমা নদীর পাড়েই কিন্তু আমরা রয়েছি এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে বিপদসীমার বিষয়টি কতটুকু পানি আসলে এই মুহূর্তে রয়েছে বা কয়েকটি পয়েন্টে রয়েছে। মূলত সিলেটের সুরমা এবং কুশিয়ারার বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে, যদিও কোনো পয়েন্টেই এখনো বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে না। বিশেষ করে সিলেটে গতকালকে যে ঘটনাটি ঘটেছে যে উজানের যে ঢল, সেই ঢলে কিন্তু জাফলং এবং সাদা পাথর এলাকা যে পর্যটন এলাকা, সেই পর্যটন এলাকাগুলোতে কিন্তু বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং এই পানিটি কিন্তু আবার দ্রুত নেমেও গিয়েছে এবং যেটি গতকালকে আমরা দেখেছিলাম যে 183.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল সন্ধ্যা পর্যন্ত এবং সারাদিন রাত 24 ঘন্টা কিন্তু প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে সিলেটে যেমনটি হয়েছে যে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখেছি আমরা এবং এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন আসলে এরকম যদি ভারী বৃষ্টিপাত চলতে থাকে তবে বন্যার আশঙ্কা রয়েছে। গতকাল রাতেও আমরা দেখেছি এবং ভোর থেকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের কিছুটা দেখা পেয়েছিলাম, কিন্তু সকাল হতে না হতে কিছুটা ভালো আবহাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যের দেখাও কিন্তু এখানে মিলছে, যদিও গতকাল পুরো দিনই কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, কখনো এক নাগারে অঝোরো ধারায় বৃষ্টির দেখা আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে আবহাওয়া কিছুটা ভালো হয়েছে এবং এর কারণে হয়তো বা বন্যার আশঙ্কা যেমনটি ছিল এটা পরবর্তীতে আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা যাবে। তবে এখন পর্যন্ত যে খবরটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে সিলেটের বিভিন্ন পয়েন্টেই কিন্তু পানি, যেমন আমি কুশিয়ারা এবং সুরমার যে পয়েন্টে রয়েছে সেটিতে কিন্তু সুরমা পয়েন্টে 30 সেন্টিমিটারের নিচে এখন যদিও প্রবাহিত হচ্ছে, তবে ভারী যে উজান থেকে যে ঢল আসে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পানিটি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। তবে যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্যার আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। এবং যে বিষয়টি আমি আরেকটু বলতে চাই যে উজানের ঢলের যে বিষয়টি সেটি কিন্তু গতকালকে বেশ কয়েকটি এলাকা জাফলং এবং গোয়াইনঘাট, সাদা পাথর সহ কানাইঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে বিপদসীমা ছুঁই ছুঁই করেছে পানি এবং আজকে যদি পরিস্থিতি ভালো হয় অর্থাৎ আবহাওয়া যদি ভালো থাকে তবে হয়তো বা পরিস্থিতি অনেকটাই ভালো হতে পারে, বন্যা থেকে বেঁচে যেতে পারে সিলেটবাসী। তো এই ছিল আসলে সিলেটের সুরমা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী সন্দীপন শুভ আমাদের সাথে যুক্ত ছিলেন সিলেট থেকে। এদিকে বরিশালে তেঁতুলিয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভাঙনের কবলে মেহেন্দিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের 9 কিলোমিটার এলাকা। ইতোমধ্যেই বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে জানাবেন ফেরদাউস সোহাগ। তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনের কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ। বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। ফাটল দেখা দিয়েছে মসজিদ আর কবরস্থানের দেয়ালেও। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে এবং কি এই যে পাশে মসজিদ 200 বছরকার পুরানো মসজিদ ফাটল ধরে গেছে। এই তেঁতুলিয়া নদীতে আমাদের সব বিলীন করে লয়ে গেছে, আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। এখন আমাদের সরকার যদি বাঁচাইতে পারে। একই অবস্থা তেঁতুলিয়া নদীর দক্ষিণ উলানিয়া, চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ সদর উপজেলা জুড়ে। শীতে কিছুটা শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ভাঙন। চলতি বছরের মার্চ থেকে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। আর ভাঙনের ঝুঁকিতে শতাধিক স্থাপনা, ঘরবাড়ি ও আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে একাধিকবার জিওব্যাগ ফেলা হলেও মেলেনি স্থায়ী সমাধান। ফলে শুধু খরচ হয়েছে সরকারি অর্থ। শত শত বাড়িঘর ভেঙে নিয়েছে এবং সুপারি বাগান এবং বিল, কৃষি জমি এবং বাড়িঘর অনেকেরই ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে। 4 বছরের ব্যবধানে প্রায় 1.5 কিলো নদী ভেঙে স্কুলের কাছাকাছি চলে আসছে। এই হাই স্কুল, 4তলা ভবন এগুলা এই নদীর এককালে নিকটেই, যাতে অতি দ্রুত যদি
সরকারি বাজেটের কোনো কাজ না হয় তাহলে আমরা এন্তন বিতাড়িত হয়ে যাইতে বোকা। ছোটবেলা আমরা নদী দেখছি এককালে বোলার কাছার থেকে ইলিশিয়া নদী, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই তেঁতুলিয়া নদী সংলগ্ন হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানাই, সাহারানোর কাছে আমাদের আকুল আবেদন যে আমাকে কিছু সাহায্য করেন, না আমাদের মাথার কোনো চাকরি নাই, আমাদের যা আছে ও নিয়ে যাইব। বরিশাল তথা উপকূলীয় এলাকার নদীগুলো বেশ প্রশস্ত হয়ে থাকে, যা কয়েক কিলোমিটার পর্যন্ত হতে দেখা যায়। এসব নদীতে বাঁকের সংখ্যাও অনেক, থাকে প্রচণ্ড স্রোত। প্রতি বছর অসংখ্য ঘূর্ণিঝড়ে এসব নদী ভাঙন কবলিত হয়ে থাকে। যেমন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এই তেঁতুলিয়া নদী, নানা কারণে নদীটি এখন বেশ ভাঙন কবলিত। যেভাবে কোনো একটা নদী ভাঙনের ক্ষেত্রে প্রজেক্ট নেওয়া দরকার, ঠিক সেভাবে আপনার নেওয়া হয় না। দেখা যায় রিঅ্যাক্টিভ নেচারে কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আপনার একটা প্রজেক্ট নেওয়া হয় এবং অনেক টাকা নষ্ট করা হয়। এতে করে কিছু ঠিকাদার এবং অসাধু কর্মকর্তা কর্মচারীরা হয়তো লাভবান হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান সম্ভব। আর জেলা প্রশাসক বলছেন, নদীর এক পাশে চর পড়ায় অন্য পাশ ভাঙনের কবলে পড়েছে। এতে চরের বালু কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কর্মকর্তারা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ করতেছে। 728 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হেড অফিসে দাখিল করেছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, এই 9 কিলোমিটার অংশের নদী ভাঙন রোধ হবে। পাশাপাশি যে জায়গাটুকু আপনার সাদিকপুর ইউনিয়নের অপোজিটে যে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটি এর মাধ্যমে সেখানে একটা ড্রেজিংয়ের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সার্ভে টিম এখানে এসছে, তারা দেখেছে সেখানে কীভাবে ড্রেজিং করা যায়, তাহলে এই স্রোতটা একটু যদি কমে যায় তাহলে এখানে ভাঙনের প্রবণতা একটু কমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধুমাত্র তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। আর এই নদী ভাঙন ঠেকানো গেলে রক্ষা করা যাবে প্রায় 4.5 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের মতে 2022-23 সালের বর্ষায় এই তেঁতুলিয়া নদীর ভাঙন হয়েছিল সবচেয়ে তীব্র। উপজেলা সদর এবং পৌরসভা থেকে এই নদীর দূরত্ব এখন মাত্র 1 কিলোমিটার। প্রতিনিয়ত কিন্তু এই দূরত্ব কমছেই। এই ভাঙন এখনই যথাযথভাবে ঠেকানো না গেলে একসময় মেহেন্দিগঞ্জের অস্তিত্ব থাকবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ঈদুল আজহার বাকি আর মাত্র 20 দিন। এরই মধ্যে চট্টগ্রামের খামারগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। শহরের বাজার এড়িয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন খামারগুলোতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে গেল বছরের তুলনায় এবার জেলায় কোরবানির দাতা বেড়েছে 67,000। সে তুলনায় পশুর ঘাটতি রয়েছে প্রায় 35,000। এদিকে খামারিরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় এবার পশুর দাম বাড়বে প্রায় 10%। কাজী মাহফুজের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই শুরু হয়েছে পশু বেচা বিক্রি। ঝামেলা এড়াতে আগে ভাগেই খামারে এসে গরু দেখছেন অনেকে। পছন্দ হলে বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ। রিকোয়েস্ট করতেছে আর কি, একটু যাতে কম দিয়ে দেয়, ওনাদের খরচ বেশি বলতেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, দেখি রিকোয়েস্ট করে দিতে পারি। আমরা আগে নিয়ে নিচ্ছি, তো একটু মনে করেন এই হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে, দাম আছে মোটামুটি। গোখাতার দাম তো বেশি, সেই অনুপাতে দামটা ঠিকই আছে। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। অন্যদিকে এবার সরবরাহ কিছুটা কম থাকায় স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 14,256টি খামার রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে বেশ কিছু খামার,
যেখানে 3 পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি খামারিরা কুরবানির পশু সংগ্রহ করছেন। ফলে ঘাটতি পূরণে কোনো ধরনের সমস্যা হবে না বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কাঁচা ঘাসের সরবরাহটা এখানে কম, অনেকেরই কাঁচা ঘাস কিনে খাওয়াতে হয়। এখানে অনেকেরই যাদের এখানে কাঁচা ঘাসের প্লট আছে, যারা কাঁচা ঘাস তৈরি করে, তারাই ভালো করতেছে। এখানে চারণভূমির অভাবে এবং অন্যান্য আদার্স ফ্যাসিলিটিসের কারণে কিছুটা গরু খামার এখানে কমে গেছে, কিন্তু এখনও এখানে এলাকাতে অনেক বড় বড় খামারে আছে। কুষ্টিয়া, পার্শ্ববর্তী বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব এলাকা থেকে গরু আসে। এই ঘাটতি চাহিদাটা আমরা এভাবে ফিল আপ করে থাকি। না, আমাদের আসলে খাদ্যের দামের কারণে কিছু একটু অনুৎসাহিত হয়, কারণ খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় এবং পশু মোটাতাজা করতে বেশি অর্থ খরচ হওয়ায় এবার দাম কিছুটা বেশি বলছেন খামারিরা। দাম একটু বেশি হবে কারণ হলো গতবারে ভুসির রেটটা একটু কম ছিল, তবে এবার প্রতি বছরে নিয়ে এবারও আমাদের ভুসির দামগুলো বাড়তেছে। আমাদের এখানে সর্বোচ্চ 4 থেকে 4.5 লাখের মধ্যে গরু আছে, অ্যান্ড দেন সর্বনিম্ন আপনার 41 পর্যন্ত আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়, আমাদের না শুধু, সব জায়গায়, চিরাঙে সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে কুরবানিদাতা বেড়েছে 67,297 জন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিতে এখনও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য। বরং দিন যত যাচ্ছে ততই রপ্তানিতে পিছিয়ে পড়তে হচ্ছে। চা উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া জটিলতা ও কাঠামোগত সমস্যার কথা বলছেন বিশ্লেষকরা। যদিও চা বোর্ডের মতে ধীরে ধীরে চা রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। এক কাপে মেলে ইতিহাস, সংস্কৃতি আর হৃদয়ের কোমলতার অনুপমা স্বাদ। এই চা একসময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম ছিল, আন্তর্জাতিক বাজারেও ছিল সাফল্যের দাপট। কিন্তু বিগত কয়েক বছরে দেশের চা শিল্পে যে কালো মেঘ দেখা দিয়েছে তা এখন আরও ভারী হচ্ছে। বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ থেকেও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়া সহ উৎপাদন খরচ বৃদ্ধিই মূলত এই শিল্পের দুরবস্থার কারণ। প্রোডাকশন কমায় সবাই মানে কোয়ালিটির দিক দিয়ে মনোযোগ দিতেছে, কিন্তু তারপরেও ওই আশানুরূপ মূল্য কেউ পাইতেছে না। প্রাইসটা আছে আপনার এভারেজ, ন্যাশনাল এভারেজ 205 টাকা, বাট সিওপি কিন্তু আর ওই 205 টাকা 60 টাকা না, 210 টাকা 20 টাকা সিওপি। সো সবারই কিন্তু লস হচ্ছে। সিন্স লাস্ট 5-7 ইয়ার্স ডিমান্ডের সাপ্লাই নিয়ে আমার মনে হয় কেউ ওইটা ফোকাস করতেছে না। বিশ্লেষকরা বলছেন, চায়ের গুণমান ও প্রক্রিয়াজাতকরণে এখনও রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব। অনেক উৎপাদক এখনও প্রথাগত পদ্ধতিতে চা তৈরি করেন, যা আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়। এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। বিভিন্ন ধরনের চা মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে গুণগত মানের অনেক সমস্যা হচ্ছে। চা শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও আমাদের মানে অনেক ধরনের তাদের প্রবলেম দেখা দিচ্ছে। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। এবং গুণগত মান, আমি বারবারই বলছি যে চায়ের যে গুণগত মানের বিষয়টা সেটাকে খেয়াল রাখতে হবে। এদিকে চা বোর্ড জানালো, বিগত 3 দশকে চীন, ভারত বা কেনিয়ার মতো দেশগুলো তাদের চা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যে ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। যে চাগুলো এক্সপোর্ট হয় ওদের অ্যাভারেজ প্রাইস ধরেন $1.2, $1.3, মানে হচ্ছে 140 টাকা 50 টাকা। আমাদের কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে। তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং উন্নয়ন, ব্র্যান্ডিং সহ নতুন বাজার অনুসন্ধান করতে পারলে বাংলাদেশের চা শিল্প যেমন ফিরে পাবে তার অতীত ঐতিহ্য, তেমনি বাড়বে রপ্তানিও। গুলজার আহমেদ, এখন সিলেট।
শেরপুরের বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ, এতে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে টানা বৃষ্টির প্রভাবে কিছুটা চড়া টমেটো ও কাঁচামরিচের বাজার। বিস্তারিত জানাতে শহরের হাজির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন সবজির দাম প্রকারভেদে কত টাকা কমেছে আর কাঁচামরিচের বাজার কেমন এখন? উজ্জ্বল, শুরুতে যদি আমি আপনাকে জানাই যে শেরপুর কিন্তু একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং শেরপুর সদরে যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি বছরে আমরা দেখি যে প্রচুর সবজির বাম্পার ফলন হয়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে শেরপুর নবীনগর হাজির বাজার এবং এটি সবজি বৃহৎ একটি পাইকারি বাজার। আমরা দেখেছিলাম সকাল থেকেই ছোট ছোট ভ্যান এবং অটো রিক্সায় করে কিন্তু সবজি বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। তো আমি যদি একটু বাজার দরটি জানাই, আজকে সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম অনেকটাই কমেছে। তো আজকে বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা কমে 50 টাকা থেকে 40 টাকায়, করলা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 10 টাকা কমে 20 টাকায় কেজি প্রতি। এছাড়া লেবুতেও আমরা দেখেছি যে হালি প্রতি 5 টাকা কমে 10 টাকায় প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে পেঁপেতেও 50 টাকা থেকে 10 টাকা কমে 40 টাকা বিক্রি হচ্ছে। তবে কিছুটা বেড়েছে টমেটো, কাঁচামরিচ এবং শসার দাম। তো টমেটো বিক্রি হচ্ছে আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা থেকে 60 টাকা কেজি ধরে, এবং কাঁচামরিচ আমরা দেখেছি গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি ধরে, আজকের বাজারে হঠাৎ করে 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং শসাতেও আমরা দেখেছি 10 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে বেশ কিছু সবজির দাম, যেমন আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে। এছাড়া মিষ্টি লাউ আকার এবং মান ভেদে 40 থেকে 45 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, এবং লাউ আমরা দেখেছি আকার এবং মান ভেদে 50 টাকা থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। তবে রসুন স্থিতিশীল থেকে রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকার মধ্যে। তবে হঠাৎ করে কি কারণে টমেটো, শসা এবং কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন যে মূলত শেরপুরে গত 4 থেকে 5 দিন যে টানা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু খেতে মরিচ, শসা এবং টমেটো বিনষ্ট হয়েছে, এবং মূলত সরবরাহ সংকট এবং এই বিনষ্ট হওয়ার কারণে কাঁচামরিচ, টমেটো এবং শসার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে আজকে যেহেতু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আগামী দিনে যদি এই বৃষ্টি কমার ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে হয়তো শসা, কাঁচামরিচের দাম অনেকটা কমে যাবে। আর ক্রেতারা বলছেন যে যদি সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করা হয় সেই জন্য ভুক্ত দিকে এবং প্রশাসন নজরদারিতে রাখে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবজির বাজার দরে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত উপকূলের নদ নদীতে মশারি জালের শিকার করা হয় গলদা ও বাগদা চিংড়ির রেণু। মূলত সাধারণ মানুষের অজ্ঞতা ও দারিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি রেণু সিন্ডিকেট, যারা প্রশাসনের নজর এড়িয়েই চালাচ্ছে মশারি জালে রেণু শিকারের মহাযজ্ঞ। এক্ষেত্রে প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন অনেকে। রেণু সিন্ডিকেট নিয়ে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। উপকূলীয় নদ নদীতে নির্বিচারে চলছে রেণু শিকার। এ কাজে মশারি জাল ব্যবহারের কারণে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছের লার্ভা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণী। বরগুনা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় রেণু শিকারীদের বেশিরভাগই শিশু কিশোর, যাদের অনেকেই সিন্ডিকেটের দেয়া দাদনের দুষ্টচক্রে আটকে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান সিন্ডিকেট বন্ধ হলে মিলবে সুফল। আমরা তো গরিব মানুষ, এই জন্য নাও যারা করতে পারি না, তার জন্য গদির থেকে দাদন নিয়ে আমরা এগুলো করি। মাছ চালান না দিলেই বন্ধ হইবে, আর বা যদি বাইকেরা চালান দেয় হইলে আমরা মাছ বেচতে পারবো, আর নইলে পারবো না। ছোট ছোট ছেলে মেয়ে যারা চাইল্ড লেবারের মধ্যে পড়বে এবং একই সাথে মহিলা, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে এই ছোট রেণু শিকারের কাজে প্রলোভন দিয়ে থাকে এবং এই কাজটি করিয়ে থাকে। তো আমাদেরকে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সঠিকভাবে তদারকি করে এই চক্রকে ভাঙতে হবে। কয়েক ধাপে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে শিকারীদের কাছ থেকে 100 থেকে 150 টাকায় বাগদা ও গলদা রেণু কিনে মহাজনের কাছে বিক্রি করেন হকাররা। এরপর পাইকাররা বাড়তি দরে মহাজনদের গদি থেকে রেণু কিনে সরবরাহ করেন মোকামে। অবৈধ রেণু শিকারীদের ঠেকাতে অভিযানে নেমে হামলা শিকার হতে হয় মৎস্য বিভাগের কর্মকর্তাদের, যার নেপথ্যে থাকে প্রভাবশালী সিন্ডিকেট। পুরুষ মহিলার এখানে ইস্যু আছে, মহিলা ম্যাক্সিমাম ধরে। তো আপনি সব সময় তাদের বিরুদ্ধে 100 ভাগ প্রয়োগ করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রতিদিনই আহরণ করে জোয়ারের সময়,
তো আমাদের ম্যান পাওয়ার একটা অবস্ট্যাকেল এবং এটা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কাজগুলো করে। অনুসন্ধানে নেমে সদরের লতাকাটা খেয়াঘাটে হাতে নাতে ধরা পড়ে সিন্ডিকেটের সদস্য। এ সময়ে 25,000-এর মতো রেনু মৎস্য বিভাগের নির্দেশনায় অবমুক্ত করা হয়। জেলার সবচেয়ে বড় মোকামের খোঁজে পাথরঘাটায় যাওয়ার পথেই দেখা যায় মোটরসাইকেলে করে রেনু সরবরাহ করছে সিন্ডিকেটের আরেক সদস্য। তাকে থামানো হলে কয়েক মিনিটের মধ্যেই হাজির হন চরদুয়ানি সিন্ডিকেটের হোতারা। সব দেয় আমার অফিস, সব দেবে। তেল খরচটা আমরা দিব। আপনার পরিচয় দিচ্ছেন না ভাইজান নেন। অনুসন্ধানে দেখা যায় বরগুনায় প্রায় 30টির বেশি গদি রয়েছে। আমতলীর পচা কোরালিয়ার জালাল, বগির মোহাম্মদ মতি, কালমেঘা এলাকার মোহাম্মদ মোস্তফা মৃধা সহ তালতলী উপজেলা ও বামনায় প্রভাবশালীরা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে সদরের ফুলঝুরি এলাকায় ঘরে ঘরেই চলে অবাধে রেনু বেচাকেনার কার্যক্রম। এমনকি সিন্ডিকেট সদস্যরা নিজ মুখেই স্বীকার করেন বিষয়টি। শানু মেম্বার আছে, সুমন আর আছে সুনীল বাবু, আমরাই 6-7 মিলিয়া 5 মিলিয়া আমরা 5 জন ব্যবসাতে আছি। ভালো হলো যে আমাদের নলেজে আসছে। এবার এটা পরিবহনের সাথে কারা জড়িত বা টোটাল সিন্ডিকেট সংগ্রহ থেকে শুরু করে এই গদি পর্যায় পর্যন্ত কারা এটার সাথে জড়িত আছে এগুলো যাচাই বাছাই করে তাদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আভিযানিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট চক্র বরগুনা থেকে প্রতিদিন লাখ লাখ রেনু পিরোজপুরের রুট ব্যবহার করে পাঠিয়ে দেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এসব রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পদক্ষেপের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। রেনু শিকার বন্ধে প্রশাসন সবসময় থাকে কঠোর অবস্থানে। তবুও সিন্ডিকেটের দুষ্টচক্রে কখনোই বন্ধ হয় না রেনু শিকার, যা দেশের সামগ্রিক মৎস্য খাতের জন্য হুমকি স্বরূপ। তাই মৎস্য গবেষক এবং সচেতন মহল বলছেন, প্রান্তিক পর্যায়ে শিকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে রেনু সিন্ডিকেট। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানোর সম্ভাবনা দেখছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের পক্ষ থেকে পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যে উচ্চাভিলাষী দাবি উপস্থাপন করা হচ্ছে তা তেহরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে পরমাণু ইস্যুতে পঞ্চম ধাপের বৈঠকের সময়সূচি ঘোষণার দায়িত্ব মধ্যস্থকারী দেশ ওমানের উপর ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 12 এপ্রিল মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওমানের মধ্যস্থতায় চতুর্থ ধাপের বৈঠকের পর পরমাণু ইস্যুতে সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সফর শেষে ফক্স নিউজের সাক্ষাৎকারে আবারও বলেন, পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে তেহরান। কিন্তু ইরানের পক্ষ থেকে বারবারই জানানো হয়, যেখানে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো লিখিত প্রস্তাব হাজির করতে পারেনি, সেখানে চুক্তিতে রাজি হওয়া বা ইতিবাচক সাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। যখন সমঝোতা নীতি ব্যর্থ হলো, তখন চাপ প্রয়োগ আর হুমকির কূটনীতি বেছে নিলেন ট্রাম্প। হুঁশিয়ারি দিলেন, ওয়াশিংটনের প্রস্তাবে সাড়া না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তেহরানকে। পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারের বিপক্ষে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণ সভায় অংশ নিয়ে খামেনি আরও একবার মনে করিয়ে দেন, জনকল্যাণমূলক কাজে পরমাণু শক্তি ব্যবহারের জন্য ইউরেনিয়াম মজুত করে আসছে তেহরান। পাশাপাশি ট্রাম্পের লাগামহীন বক্তব্যের প্রতিক্রিয়ায় খামেনি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পরমাণু ইস্যুতে সমাধানে পৌঁছানোর কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি। اجازه غنیسازی نمیدیم، این غلط زیادی است. کسی منتظر اجازه این و اون نیست. 2015 সালে তৎকালীন বারাক ওবামা প্রশাসনের উদ্যোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির সাথে একটি চুক্তি করেছিল ইরান। এই চুক্তি অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে পরমাণু প্রকল্প প্রদর্শনের অনুমতি দিতে সম্মত হয় তারা। বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় 6 পরাশক্তি। যদিও প্রথম মেয়াদেই 2015 এই চুক্তি থেকে বের হয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গেল ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে ইরানে মজুতকৃত ইউরেনিয়ামের পরিমাণ প্রায় 275 কেজি এবং তা প্রায় 60% বিশুদ্ধ। সংস্থাটির আশঙ্কা, মজুতকৃত এই ইউরেনিয়াম 90% পর্যন্ত বিশুদ্ধ করা গেলে তা 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। আল জাজিরার তথ্য বলছে 2015 সালের ওই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। সংশ্লিষ্টদের ধারণা, বিশ্বের বাকি 5 পরাশক্তির সঙ্গে নতুন পরমাণু চুক্তির আলোচনা টেবিলে গড়ানোর আগে তেহরানের সঙ্গে এক প্রকার সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শারজাহ সিরিজ নির্ধারণী ম্যাচে রাত 9টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় পায় আরব আমিরাত। শেষ পর্যন্ত পূর্ব পরিকল্পনায় না থাকলেও সিরিজের যোগ হওয়া সবশেষ টি-20 ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। ক্রিকেটে বাংলাদেশের টি-20 পরীক্ষা চলছেই। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে বড় দলগুলোর সাথে বরাবরই ব্যর্থতায় জর্জরিত বাংলাদেশ। তবে এবার ছোট দলগুলোর বিপক্ষেও যুক্ত হয়েছে ব্যর্থতার ধারাবাহিকতা। সিরিজের দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 205 রান করেও হার, সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। প্রথম ম্যাচে হারের শঙ্কা জাগলেও ইনিংসের শেষ ওভারে বোলাররাই ম্যাচ জিতিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঠিক তার উল্টো চিত্র। শেষ 2 ওভারে 29 রান ডিফেন্ড করার সহজ সমীকরণ মেলাতে পারেননি শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। আরব আমিরাতের ব্যাটারদের চেপে ধরার পরিবর্তে নিয়ন্ত্রণহীন বোলিং আর খাপছাড়া ফিল্ডিংয়ে জয় উপহার দেয় স্বাগতিকদের। ফলশ্রুতিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়া জয়ে সিরিজে সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় টি-20 শেষ মুহূর্তের দৃশ্যনাট্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। একাধিকবার জিততে জিততে হেরে যাওয়ার পরিসংখ্যানে তাই বারবার প্রশ্ন ওঠে, সমস্যাটা আসলে দক্ষতায় নাকি মানসিকতায়? আসলে খেলাটা তো আসলে মাথায়। আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। আরব আমিরাত সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হেরে নিজেরাই যেন নিজেদের আত্মবিশ্বাসের পোস্টমর্টেম করেছে। শেষ ম্যাচের আগে তাই সিরিজ বাঁচানোর পাশাপাশি পাকিস্তান সিরিজের প্রস্তুতি আর আত্মবিশ্বাস ফিরে পেতে ত্রিমুখী সমাধানের পথ খুঁজতে হবে টাইগারদের। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ। স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ইশরাকের মেয়র ইস্যুতে রিটের আদেশ সকালে। নগর ভবনের সামনে আজও বিক্ষোভের ঘোষণা ইশরাক সমর্থকদের। টানা বৃষ্টিতে সিলেটে নদ নদীর পানি বাড়ছে, আগাম বন্যার শঙ্কা। বরিশালে তেঁতুলিয়া নদী তীরে তীব্র ভাঙন। এবং 1 দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ। আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।